সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম সব সময় মন মরা ও মন খারাপ থাকে যাদের, তাদের হাতে এই রেখা থাকে। দর্শক, আজ এমন কিছু হাতের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব যে বৈশিষ্ট্যধারী হাতের জাতক বা জাতিকার মনটা সবসময় মরা থাকে, মনটাই কোনো খুশি থাকে না, উৎফুল্লতা থাকে না, তারা রাখতে পারে না, সেই বিষণ্ণতায় ভোগে। যারা সবসময় বিষণ্ণ থাকে, উদাস থাকে, সেই জাতীয় মানুষের হাতের রেখার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবার প্রয়াস করেছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম সবসময় মন মরা ও মন খারাপ থাকে তাদের, যাদের হাতে এই রেখা থাকে। দর্শক, আমরা প্রথমে হাতের প্রধান রেখাগুলো সম্পর্কে ধারণা নিয়ে নিব। হাতের এই যে রেখা, এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন। এই রেখাটিকে বলে মস্তিষ্ক রেখা বা হেডলাইন, আর এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্টলাইন। আর এই যে রেখাটি রইল, এই রেখাটিকে বলে ভাগ্য রেখা বা ফেটলাইন, যেটা আমরা ইউটিউবে বা আপনারা ইউটিউবে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত, জ্যোতিষ সংক্রান্ত ভিডিও দেখে থাকেন, তারা প্রায় প্রত্যেকেই এই চারটি প্রধান রেখা সম্পর্কে অবগত আছেন। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যারা সবসময় মন মরা বা মন খারাপ থাকে, বিষণ্ণ থাকে, মনে আনন্দ উৎফুল্লতা থাকে না, তাদের হাতের রেখার ধরনটি কেমন হয়। প্রথমে আমরা হৃদয় রেখা থেকে কিছু সংকেত দেখাবো। এই যে হৃদয় রেখা, এই হৃদয় রেখাটি থেকে মানুষের হৃদয় বৃত্তির পরিচয় পাওয়া যায়, তার মানসিকতার, তার সে কতটা কঠিন মনের, কতটা নরম মনের, এই পরিচয় কিন্তু পাওয়া যায় এই হৃদয় রেখা থেকে। হৃদয় রেখা থেকে দাম্পত্য জীবনের প্রমাণও পাওয়া যায়, হৃদয় রেখা থেকে হৃদয় বৃত্তির সব কিছুই পাওয়া যায়। তো এই হৃদয় রেখাটি তাদের ঢেউ খেলানো থাকে। এই যে হৃদয় রেখাটি ঢেউ খেলানো, অর্থাৎ এদের হৃদয় বৃত্তিটা, এই হৃদয় রেখার ঢেউ খেলানো যাদের থাকে, তা ঢেউ খেলানো অর্থাৎ একটি উদাহরণ হিসেবে ধরতে পারেন নদীর তরঙ্গায়িত, নদীর জল যেমন তরঙ্গায়িত থাকে, তো এদের মনোবৃত্তিটা অর্থাৎ হৃদয় বৃত্তি, হৃদয় বৃত্তি তো মনোবৃত্তি, এদের হৃদয় বৃত্তিটাও এরকম ঢেউ খেলানো থাকে। এদের হৃদয় বৃত্তির কোনো স্থিরতা থাকে না, নদীর ঢেউয়ের মতো ঢেউ খেলানো থাকে, স্থিরতা থাকে না। তো এই হৃদয় রেখায় আরও একটি সংকেত পাওয়া যায় তাদের, এই হৃদয় রেখা থেকেই, আমি আগেই বলছি হৃদয় রেখা থেকে হৃদয় বৃত্তির পরিচয় পাওয়া যায়। আমি একটু সুন্দর করে আপনাদের একে দেখানোর চেষ্টা করছি। দেখুন, তাদের এই হৃদয় রেখা, যাদের সবসময় মন মরা বা মন খারাপ থাকে, বিষণ্ণতা থাকে, তাদের এই হৃদয় রেখা কিন্তু
ঢেউ খেলানো থাকে অনেকের, আবার অনেকের ঢেউ খেলানো থাকে না, কিন্তু কোথাও সরু কোথাও মোটা, কোথাও সূক্ষ্ম সুতার ন্যায় হয়ে গেছে, আবার কোথাও মোটা। দেখুন আমি এঁকে দিয়েছি এরকম সূক্ষ্ম সুতার ন্যায়, কোথাও কোথাও মোটা, এরকম থাকতে দেখা যায়। তো একটি 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 রেখা থেকেই কিন্তু একজন মানুষকে মন বাড়া বা মন খারাপ বলা যাবে না, কয়েকটি রেখা সমন্বয় করতে হবে। আমি শুধু কয়েকটি চিহ্ন সমন্বয় করতে হবে। আমি হৃদয় রেখাটা এখন দেখালাম, আরও দেখাবো, অনেকগুলো সংকেত দেখাবো। এই সমন্বয় করলেই বোঝা যায়। কয়েকটি সংকেত যদি মিলে যায় তাহলে বুঝবেন যে সেই জাতক বা জাতিকা মন মরা খেয়ালের। এরপর এই যে রেখাটি, আগেই বলেছি, পরিচয় দিয়েছি এই রেখাটির, এটিকে বলে শিরোরেখা বা মস্তিষ্ক রেখা। এটাকেই মস্তিষ্ক রেখা বলে, এটাকেই শিরোরেখা বলে, এটাকেই হেডলাইন বলে। তো তাদের এই হেডলাইনে বা মস্তিষ্ক রেখায়ও কিছু সংকেত থাকে, সেই সংকেতটি দেখাবো। তাদের মস্তিষ্ক রেখাটি কেমন থাকে, কারণ দেখুন এই মস্তিষ্ক রেখা থেকে মানুষের বিচার করা হয় মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা। জ্যোতিষশাস্ত্র মতে মস্তিষ্ক রেখা যত দীর্ঘ, মস্তিষ্কের ধারণ ক্ষমতা, মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা তার তত বেশি। আর মস্তিষ্ক রেখা যা যত ক্ষুদ্র, তার মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা তত কম, অর্থাৎ সে তত কম বুঝে থাকে, তত কম মেধাবী, এমনটি বলা হয়। তো এই মস্তিষ্ক রেখা আমি যেটা দেখাবো সেটি কিন্তু অনেক দীর্ঘ হবে, কিন্তু দেখুন দীর্ঘ হলেও সেটি কোথায় যায় এবং কিভাবে এটির প্রমাণ পাওয়া যায়। এই মস্তিষ্ক রেখা ধনুকের মতো বেঁকে, দেখুন আমি এঁকেছি ধনুকের মতো বাঁকা, ধনুকের মতো বেঁকে চন্দ্রের স্থানে প্রবেশ করা। অর্থাৎ চন্দ্রের স্থান বুঝবেন কিভাবে, যে এই স্থানটি চন্দ্রের, আমি একটু বোঝার কৌশল করে দিচ্ছি। কনিষ্ঠ আঙ্গুলের নিচে থেকে হৃদয় রেখা পর্যন্ত এই যে মাউন্টটি, এই মাউন্টটি হচ্ছে বুধের মাউন্ট। এরপর এই বুধের মাউন্টের অর্থাৎ হৃদয় রেখা নিচে থেকে মণিবদ্ধ পর্যন্ত একটি সরল রেখা টানুন এবং এর মাঝামাঝি করুন, মিডিল করলে কোথায় আসে, এই যে মিডিল অংশ, অর্থাৎ এই যে মিডিল, এই যে পজিশনটুকু, এটুকু হচ্ছে মঙ্গলের ক্ষেত্র। আর এই মঙ্গলের ক্ষেত্রের পরের যে স্থানটুকু, এই স্থানটুকু চন্দ্রের ক্ষেত্র। এটি হচ্ছে চন্দ্রের ক্ষেত্র বের করার কৌশল। দেখুন আমি আবার একে দেখাবো। এই মস্তিষ্ক রেখা বেঁকে চন্দ্রের ক্ষেত্রে প্রবেশ করা। দেখুন কিভাবে, আমি একটু বর্ণনা করে দিই। মস্তিষ্ক রেখা হচ্ছে মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে, বুদ্ধিকে, ব্রেনকে নিয়ন্ত্রণ করে, আমাদের মস্তিষ্কের যে কার্যকরী ক্ষমতা সেটিকে নিয়ন্ত্রণ করে। আর চন্দ্র হচ্ছে মনের কারক, চন্দ্র আমাদের মনকে নিয়ন্ত্রণ করে। একাধারে কিন্তু কথা একই আসে। দেখুন মস্তিষ্ক রেখা মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে, বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে, আমাদের মেধাকে নিয়ন্ত্রণ করে। আর চন্দ্র হচ্ছে বুদ্ধিকে, মনের কারক, মনকে নিয়ন্ত্রণ করে। মনও তো কোথায় থেকে আসে, মন কিন্তু হৃদয় থেকে আসে, মস্তিষ্ক থেকে আসে। এই দুটো স্থান থেকেই কিন্তু আমাদের মনের ধারণা পাওয়া যায়। হৃদয় ছাড়াও কিন্তু মন হয় না, আবার মস্তিষ্ক ছাড়াও কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা যায় না। মস্তিষ্ক থেকেই তো সমস্ত সিগন্যাল, তো মস্তিষ্ক থেকেই আসে। তো এই মস্তিষ্ক রেখা যখন চন্দ্রে আসবে তখন সেই জাতকের বা জাতিকার মনটা থাকবে লাগামহীন, অর্থাৎ মনকে নিয়ন্ত্রণ করে চন্দ্র। সেখানে মস্তিষ্ক রেখার প্রবেশ অর্থাৎ মন লাগামহীন, মনকে জাতক লাগাম পরাতে পারে না, মনকে স্থির করতে পারে না, মনটা যেন উড়ে বেড়ায়। অর্থাৎ একটি ঘোড়া বা অশ্ব যখন ছুটে যায় তখন তার লাগাম পরানো অনেক কষ্ট হয়ে যায়। লাগাম পরানো মানে অশ্বকে, ঘোড়াকে নিয়ন্ত্রণ করে ফেলানো। আর এই ধরনের মস্তিষ্ক রেখা যাদের থাকবে তাদের মনকে তারা সহসা নিয়ন্ত্রণ করতে পারে না, মন উড়ে বেড়াবে, মনের নিয়ন্ত্রণ তার কাছে থাকে না। তাই সে সব সময় মন খারাপ, বিষণ্ণ,
এরকম একটি ভাব তার মধ্যে এসে যায়। দেখুন দুটো সংকেত, তিনটে সংকেত দেখালাম, হৃদয় রেখা থেকে দুটো, মস্তিষ্ক রেখা থেকে একটি, আরও সংকেত আছে, আরও সেগুলো দেখাবো। এই যে রবির ক্ষেত্র, অর্থাৎ কনিষ্ঠা আঙ্গুল আর অনামিকা আঙ্গুলের মাঝ থেকে একটি রেখা টানুন হৃদয় রেখা পর্যন্ত। অনামিকা আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুলের মাঝ থেকে একটি রেখা টানুন হৃদয় রেখা পর্যন্ত। মাঝের যে অংশটুকু, এই অংশটুকু কিন্তু রবির মাউন্ট। তাদের এই রবি অশুভ থাকে, অর্থাৎ রবিতে হয় রবি রেখা থাকে না, রবি রেখা যদি না থাকে রবি অশুভ, কিংবা রবি রেখা রয়েছে, রবি রেখাটি কোনো রেখা দ্বারা কর্তিত, কিংবা রবির স্থানে তিল রয়েছে, রবির স্থানে এই ধরনের জব সাইন রয়েছে, এমনটি যদি থাকে। আবার রবির স্থানে অনেকের এরকম জাল চিহ্নও থাকে, এরকম জাল চিহ্ন রয়েছে, তাহলে রবি অশুভ। তাদের রবিও কিন্তু অশুভ থাকে। এবং সেই সাথে শুধু রবি অশুভই থাকলে কিন্তু মন খারাপ বা মন মরা, কনফিডেন্স নেই এটি বলা যাবে না। তবে রবি অশুভ থাকলে তার কনফিডেন্স থাকবে না, এটি কিন্তু আপনারা 100% ধরতে পারেন। রবি আত্মবিশ্বাসের কারণ। রবি যখনই অশুভ থাকবে তার আত্মবিশ্বাস নষ্ট হতে শুরু করবে, নষ্ট হয়ে যায়। আর যাদের মন খারাপ থাকে, সবসময় মন মরা থাকে, তারা অবশ্যই আত্মবিশ্বাস শূন্য মানুষ। এই সঙ্গে রবির সঙ্গে সঙ্গে চন্দ্রও অশুভ থাকে। চন্দ্র অশুভ অর্থাৎ চন্দ্রের এই স্থানটাই যদি এইভাবে চাপ প্রয়োগ করেন, দেখবেন যদি গেড়ে যায় অর্থাৎ উঠতে না চায়, তাহলে চন্দ্র অশুভ। বজবজে থাকে, চন্দ্র অশুভ। চন্দ্রের স্থানে চাপ প্রয়োগ করলে রাবাস ডিউর বলের মতো পাঞ্চ করে উঠে আসবে, তাহলে চন্দ্র শুভ। তো চন্দ্র এইভাবে যদি দেবে যায়, চন্দ্র অশুভ। চন্দ্রে যদি তিল থাকে, চন্দ্র অশুভ। চন্দ্রে ক্রস সাইন থাকলে চন্দ্র অশুভ। চন্দ্রে যদি জাল চিহ্ন থাকে, এইভাবে জাল চিহ্ন, চন্দ্র অশুভ। তো তাদের রবি অশুভ থাকে, সঙ্গে চন্দ্র অশুভ থাকে, এবং মস্তিষ্ক রেখা চন্দ্রে প্রবেশ করে। এবার করতল, তাদের করতলের একটি বৈশিষ্ট্য রয়েছে। এই যে করতল, অর্থাৎ এই হাতের পুরো আঙ্গুল সহ হাতের এই অংশটিকে করতল বলে। তাদের করতলও একটু, করতল থেকেও সংকেত পাওয়া যায়। এই করতলের বর্ণটি সাধারণত তাদের হয়ে থাকে হলুদ আভ, অর্থাৎ পিত কালার বিশিষ্ট, কিছুটা হলুদ বর্ণ, লাল গোলাপি আভা না হয়ে একটু হলুদ, পুরো হলুদ না, পুরো হলুদ আবার সেটা অসুস্থতার লক্ষণ, বড় ধরনের ডিজিজ ইঙ্গিত বহন করে। একটু হলুদ বর্ণের, পিতবর্ণ বা পিঙ্গল বর্ণ এরকম বলতে পারেন, একটু হলুদ বর্ণের হয়। হলুদ বর্ণের করতল বিশিষ্ট মানুষরা সর্বদাই দুর্বল মনের, ভীরু প্রকৃতির মানুষ হয়। অর্থাৎ তাদের রক্ত সঞ্চালনের ব্যাপারেও একটু বাধা থাকে, রক্ত সঞ্চালনটাও শরীরে ঠিকমতো হয় না হলুদ বর্ণের হাতের জাতক জাতিকাদের। এবং এই করতলটি যদি তাদের এইভাবে পাঞ্চ করেন, এইভাবে টিপ দেন, তাহলে বুঝতে পারবেন এই করতলটি সর্বাপেক্ষা উত্তম করতল হচ্ছে যাদের করতল শক্তও নয় আবার নরমও নয়। অর্থাৎ এইভাবে চাপ দিবেন, ভিতরে হাড়ের অস্তিত্ব টের পাবেন, সেটি হচ্ছে সর্বাপেক্ষা সুন্দর, কিন্তু হালকা নরম। আবার যাদের শক্ত করতল, তারা কিন্তু শক্ত মনের, কঠোর মনের মানুষ হয়, অনেকটা দয়া মায়াহীন মানুষ হয়, শক্ত করতল। কিন্তু এই জাতক জাতিকাদের করতল থাকে নরম। এইভাবে চাপ দিবেন, হাড়ের অস্তিত্ব টের পাবেন না, অনেক নরম। এই হাতটা, পুরুষ মানুষের হাত সাধারণত একটু শক্তই থাকে, কিন্তু এইভাবে চাপ দিলে বোঝা যায় যে এটি মেয়ে মানুষের হাতের মতো নরম তুলতুলে। যদি এরকম হয় তাহলে তার কিন্তু কি হয়, নরম করতলের মানুষ খুব ভীতু, খুব দুর্বল, ভীষণ স্পর্শকাতর লোক হয় তারা, এবং তাদের আত্মবিশ্বাসের লেভেলটা কিন্তু খুব কম থাকে। অর্থাৎ নরম করতল, নরম মন, নরম হৃদয়, এটি বলতে পারেন। এবং তারা অনেক সময় ছলনা অনেক সময় করে, কিন্তু সেটি আলাদা আলাদা বিচার। শুধু হাত নরম থাকলেই সে ছলনা করবে এমন নয়, সেটি আলাদা বিচার। তো করতলটি সাধারণত এমন থাকে। এবার শনির ক্ষেত্রে এই ক্ষেত্রে কিছু বিচার রয়েছে। শনির ক্ষেত্রে
দেখুন, সাধারণত এই শনির আঙ্গুল অর্থাৎ মধ্যমা আঙ্গুলটি কিন্তু সবারই বড় হয়ে থাকে। মধ্যমা আঙ্গুলটি সাধারণত বড় হয়ে থাকে প্রত্যেকটা মানুষেরই। মধ্যমা আঙ্গুল ছোট হয় না। এই আঙ্গুলগুলোর চেয়ে এটা বড়ই থাকে, কারণ এটি তো এমনিতেই হাতের এই উপরের অংশে থাকে, তাই এটি বড়ই থাকে। কিন্তু যাদের মন মরা, মন খারাপের স্বভাব, যারা সবসময় বিষণ্ণতায় ভোগেন, তাদের এই শনির আঙ্গুলটি অপেক্ষাকৃত বেশি লম্বা থাকে, বেশি বড় থাকে, বেশি প্রশস্ত থাকে, অপেক্ষাকৃত অন্যান্য আঙ্গুলের সঙ্গে তুলনা করলে দেখা যাবে যে বেশি দীর্ঘ। এবং শনির এই স্থানে কিছু সংকেত থাকে, সেটি হচ্ছে, দেখুন আমি একে দেখাচ্ছি, এই যে ঢেউ খেলানো একটি হৃদয় রেখা আমি আঁকলাম। এবার দেখুন শনির স্থানটির কিছু বিচার আছে। এই তর্জনী অনামিকা আঙ্গুল আর এই মধ্যম আঙ্গুলের মাঝ বরাবর রেখা টানুন হৃদয় রেখা পর্যন্ত, এবং মধ্যমা আঙ্গুল আর তর্জনী আঙ্গুল থেকে মাঝ বরাবর একটি রেখা টানুন হৃদয় রেখা পর্যন্ত। এই যে স্থানটুকু, এই স্থানটুকু শনির মাউন্ট। তো এই শনির মাউন্ট কিন্তু তাদের বেশ প্রশস্ত, অর্থাৎ অনেক বড় থাকে। দেখুন এখানে এঁকেছি, শনির মাউন্টটা কিন্তু অনেক বড়। সাধারণত বেশিরভাগ মানুষেরই শনির মাউন্ট এরকম থাকে, ছোট থাকে, কিন্তু এই জাতক জাতিকাদের শনির মাউন্ট কিন্তু দেখুন বড় থাকে। দেখলেই বুঝতে পারবেন শনির প্যাসেজ বেশটা লম্বা রয়েছে, কিন্তু বেশটা বড় রয়েছে। এবং এখানে আরো কিছু সংকেত থাকে। শনির এই স্থানে কিছু সংকেত থাকে, সেটি হচ্ছে এই ধরনের, আমি এঁকে দেখাই, এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র কিছু শনি রেখা, ক্ষুদ্র ক্ষুদ্র অর্থাৎ খুব ছোট ছোট কিছু শনি রেখা থাকে। এই শনি রেখাগুলো কিন্তু এইভাবে দীর্ঘ যদি হয়, সেটি কিন্তু ভাগ্যরেখার মতো ফল দেয়, খুব শুভ ফল দেয়। কিন্তু তাদের এই রেখাগুলো এরকম দীর্ঘ থাকে না, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র থাকে, ছোট ছোট শনি রেখা। অনেক সময় রাহুর স্থান থেকেও অশুভ রেখা প্রবেশ করে। রাহুর স্থান থেকে কিরকম অশুভ রেখা প্রবেশ করে দেখুন, সেটি দেখাই। এই যে হাতের স্থানটি, এই স্থানটি কিন্তু নিম্ন মঙ্গল, কিন্তু এখান থেকেই রাহুর বিচার করা হয়। তো এই রাহুর স্থান থেকে যে অশুভ রেখা থাকে, সেটি হচ্ছে এমন, আমি একটু এঁকে দেখাচ্ছি। এইভাবে রাহু রেখা শনির স্থানে অনেকের গমন করতে দেখা যায়। অনেকেরই শনি রাহু থেকে সরাসরি শনিতে যায়, কিংবা অনেকের এরকম না গেলেও দেখুন এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র রেখা শনির দিকে দৃষ্টি করে, সঙ্গে শনিতে ক্ষুদ্র ক্ষুদ্র শনি রেখা। যদি এই যে আমি 5-6টি সংকেত বা চিহ্ন দেখালাম, এর মধ্যে থেকে অর্ধেক পরিমাণ চিহ্ন যদি মেলে, অর্ধেক অর্থাৎ 50, 60, 70, 50-এর উপরে যাইতে হবে। যত বেশি যাবে তত তার মানসিকতা অর্থাৎ মন মরা স্বভাব তত বেশি হবে। তবে 50%-এর উপরে গেলেই সেই জাতকের মন মরা স্বভাব, মনে খুশি থাকে না, মনে আনন্দ উৎফুল্লতা থাকে না, কোথায় যেন সবসময় নির্জীব একটি ভাব তাদের মধ্যে থেকে যায়। তারা কোনো সময় মনে শান্তি পায় না। অগাধ ধন ঐশ্বর্য থাকলেও মনে শান্তি তাদের থাকে না। কেন? অকারণে, কোনো কারণ নেই, কিন্তু অকারণেই তাদের মনে শান্তি থাকে না, মনকে তারা নিয়ন্ত্রণ করতে পারে না। তো 1-2টি সংকেত থেকে কিন্তু এই বিচারটা হয় না, এটা মিলবে না। যদি 50%-এর উপরে থাকে, তাহলেই সে মন মরা স্বভাবের, মন খারাপ স্বভাবের। আর যত বেশি মিল থাকবে, তত বেশি তার এই মন মরা স্বভাবটা বেশি হবে। এটি হচ্ছে বিচার্য বিষয়। দর্শক, আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, উজ্জীবিত করে জ্যোতিষশাস্ত্রের আরও নিগূঢ়তম বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য। আপনাদের মতামত এবং প্রশ্ন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, আমি উত্তর দেবার সর্বাত্মক চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে
আজকের মতো এখানেই বিদায়।